বাংলা শিক্ষকের সকলকে স্বাগত। আজ যে অংশটি পাঠ করব বা আলোচনা করব সেটি হলো বিদ্যাপতি ও জয়দেব এই প্রবন্ধটা। জানো বিদ্যাপতি ও জয়দেব কারা ছিলেন, তাদের গুরুত্ব কী বাংলা সাহিত্যের ক্ষেত্রে। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিতে এই প্রবন্ধটি আলোচনা করব এবং কী প্রসঙ্গে সেটা আস্তে আস্তে আলোচনা করব। আজকে প্রথম স্তবকটা যেটা সেই সম্পর্কে একটুখানি আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম একটি বিখ্যাত প্রবন্ধ এটি। বঙ্কিম রচনাবলী দ্বিতীয় খণ্ড থেকে নেওয়া এই প্রবন্ধটি। যাই হোক, আমি পাঠ করছি এবং আলোচনা করব। বাংলা সাহিত্যের আর যে দুঃখই থাকুক, উৎকৃষ্ট গীতিকাব্যের অভাব নাই। শুরু হচ্ছে প্রবন্ধ এরকমভাবে যে উৎকৃষ্ট গীতিকাব্যের অভাব নাই, বরং অন্যান্য ভাষার অপেক্ষা বাঙ্গালায় এই জাতীয় কবিতার আধিক্য। প্রশ্ন হলো যে গীতি কবিতা কী। দেখো, প্রশ্ন যখন থাকবে তোমাদের পরীক্ষাতে, গীতি কবিতার সংজ্ঞা কী বা গীতি কবিতা জিনিসটা কী, এটা কিন্তু তোমাদের পড়তে হবে। কাজেই এখানে ডিটেলসে একটুখানি বলে নিই যে গীতি কবিতা হলো এমন এক ধরনের মন্ময় কবিতা যে কবিতায় কবির ব্যক্তিগত অনুভূতি, তোমরা পড়েছো এর আগের সেমেস্টারে, ব্যক্তিগত অনুভূতি সেখানে প্রকাশ পাবে এবং কবির ব্যক্তিগত অনুভূতি হওয়া সত্ত্বেও সেই কবিতায় এমন চিরন্তন সত্তার প্রকাশ পাবে যেটা কবির আর নিজস্ব অনুভূতি না থেকে জাগতিক হয়ে যাচ্ছে, মানে সার্বজনিক রূপ লাভ করবে। যে কবিতার মধ্যে এই ধরনের ভাব প্রকাশ পাবে, ঠিক আছে, সেইটা হলো গীতি কবিতা। গীতি কবিতায় কবির একার বক্তব্য হাজার জনের, লক্ষ জনের, সমগ্র মানব জাতির হতে পারে, ঠিক আছে। তো প্রাবন্ধিক বলছেন যে বাংলা সাহিত্যের আর যে দুঃখই থাকুক, উৎকৃষ্ট গীতিকাব্যের অভাব নাই। কেন নাই সেটা বলছেন যে বরং অন্যান্য ভাষার অপেক্ষা বাঙ্গালায় এই জাতীয় কবিতার আধিক্য মানে হলো বহুল পরিমাণে, প্রচুর পরিমাণে আছে। অন্যান্য কবির কথা না ধরিলেও একা বৈষ্ণব কবিগণই ইহার সমুদ্র বিশেষ। বৈষ্ণব কবিতা কবে থেকে রচিত হচ্ছে না, মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস আমরা পড়েছি ফার্স্ট সেমেস্টারে। তো মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে আমরা দেখেছি যে একটা যে উৎকৃষ্ট অংশ পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি বা শুরু থেকে একদম অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, যদিও উৎকৃষ্ট গীতি কবিতা অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পাওয়া যায় না, ষোড়শ শতাব্দী পর্যন্ত পাওয়া যাচ্ছে। প্রায় 100-150 বছরের ইতিহাসে যে উৎকৃষ্ট গীতি কবিতা তার কিন্তু অভাব নেই। তাই প্রাবন্ধিক বলছেন যে অন্যান্য কবির কথা না ধরে যদি বৈষ্ণব কবিদের কথায় ধরা যায় তাহলেও সেটা সমুদ্র বিশেষ। কেন সমুদ্র বিশেষ না, বাঙ্গালার প্রাচীন কবি জয়দেব গীতিকাব্যের প্রণেতা। দেখো, জয়দেবের কাব্যর নাম হলো গীতগোবিন্দম। এবার গীতগোবিন্দম হলো একটা কাব্য, কিন্তু এতে প্রায় 24টা গান আছে এতে, ঠিক আছে। এবং এই গানগুলোকে বলা হয় বাংলা সাহিত্যের যে গীতি কবিতার সূত্রপাত এই গানগুলো থেকে যেন হচ্ছে, এর আদর্শ থেকে হচ্ছে। কেননা প্রথমত জয়দেব বাঙালি কবি, দ্বিতীয়ত তাঁর কাব্য সংস্কৃত ভাষায় রচিত, কিন্তু সংস্কৃত হওয়া সত্ত্বেও এই কাব্যের ভাব এবং এই কাব্যের যে ভাষা সেটা এতটাই সরল এবং এতটাই মনোমুগ্ধকর যে সেদিন সমগ্র কৃষ্ণপ্রেমী বাঙালিদের, ঠিক আছে, বা প্রেমিক বা রসিক বাঙালিদের মোহিত করেছিল। ফলে যার মধ্যে বিন্দুমাত্র কবি প্রতিভা ছিল তাঁরাই কিন্তু তাঁর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আর যারা প্রথম শ্রেণীর কবি তাদের তো কথাই নেই, তারা তো প্রভাবিত হবেনি। সেই জন্য বলছেন যে বাঙ্গালার প্রাচীন কবি জয়দেব গীতিকাব্যের প্রণেতা। জয়দেব তাঁর এই কাব্যটা অর্থাৎ গীতগোবিন্দের মধ্যে যে 24টা গান রচনা করছেন এইগুলোকে বলা হয় গীতিকাব্যের সূত্রপাত, ঠিক আছে। যার ভাব বাংলা নেওয়া, ভাষা হলো সংস্কৃত কিন্তু ভাব বাংলার, আর এর ভাষা অনেকটা বাংলার কাছাকাছি। যারা এমএ পড়তে গিয়ে গীতগোবিন্দ পড়বে মধ্যযুগের বাংলা সাহিত্য নিলে, তো সেখানে দেখতে পাবে যে গীতগোবিন্দের কবিতাগুলো বোঝা যায়, সংস্কৃত হলেও বোঝা যায় এবং ভালোভাবেই বোঝা যায়। যাই হোক, পরবর্তী বৈষ্ণব কবিগণের মধ্যে বিদ্যাপতি, গোবিন্দ দাস এবং চণ্ডীদাসই প্রসিদ্ধ, কিন্তু আরও কতকগুলি এই সম্প্রদায়ের গীতিকাব্য প্রণেতা আছেন। দেখো, গীতি কবিতার উৎস হিসেবে যে সমুদ্র বিশেষ বলা হচ্ছে বৈষ্ণব কবিদেরকে, তাদের মধ্যে এবার নাম করা হচ্ছে। বিদ্যাপতি গোবিন্দ দাসের নাম করা হলো এবং চণ্ডীদাস প্রসিদ্ধ। চণ্ডীদাস এবং বিদ্যাপতি এই দুজন হলেন চৈতন্য পূর্ববর্তীকালীন কবি, ঠিক আছে। আমরা পড়েছি, আমরা ইতিহাস আমাদের
পুরোপুরি জানা আছে, তাও আমি একটু মনে করিয়ে দিচ্ছি যে চণ্ডীদাস এবং বিদ্যাপতি হলেন চৈতন্য পূর্ববর্তীকালীন কবি। চণ্ডীদাস আক্ষেপানুরাগ পর্যায়ের পদ, তারপর ভাবানুরাগ পর্যায়ের পদ, রূপানুরাগ পর্যায়ের পদ, এই সমস্ত রূপানুরাগ কম, আক্ষেপানুরাগের তিনি রাজাধিরাজ। বিদ্যাপতিকে বলা হয় মাথুর পর্যায়ে, প্রার্থনা পর্যায়ের রাজাধিরাজ, এবং বয়ঃসন্ধির পর্যায়ের যে পদ, সেই পদে তিনি একমাত্র রচয়িতা, এবং তার কবিতার মধ্যে আলংকারিক বাহুল্য বেশি। বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন, চণ্ডীদাস বিশুদ্ধ বাংলা ভাষায় পদ রচনা করেছেন। আরও একজনের নাম পেলাম গোবিন্দ দাস। গোবিন্দ দাস এমন এক প্রতিভা যিনি চৈতন্য পরবর্তীকালের কবি ব্যক্তিত্ব। চৈতন্যদেব তিরোহিত হওয়ার, পরলোক গমন করার 4 বছর কি 5 বছর পর তিনি আবির্ভূত হন, জন্মগ্রহণ করেন, এবং প্রথম জীবনে তিনি শাক্ত ধর্মে বিশ্বাসী ছিলেন। শাক্ত মানে শক্তি পূজা করতেন, অর্থাৎ কালী পূজার উপাসক ছিলেন, মাতুল বা মাতামহের অনুসরণে। পরবর্তীকালে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং বৈষ্ণব পদ রচনা করেন। ষড়গোস্বামীদের রচিত উজ্জ্বল নীলমণি এবং বৈষ্ণব সাহিত্য পাঠ করার পর, যাক আমি ডিটেলসটা বললাম এখানে, গোবিন্দ দাস বাংলা ভাষা এবং ব্রজবুলি ভাষা উভয় ভাষাতেই পদ রচনা করেছেন, এবং তিনি বেশ কয়েকটা পর্যায়ের পদ, গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌরচন্দ্রিকার পদে তিনি শ্রেষ্ঠ, তিনি অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি, এই সমস্ত পর্যায়গুলোতে তিনি শ্রেষ্ঠ কবি। ওকে, আশা করি এগুলো মনে থাকবে তোমাদের। এখানে আরও একটা কথা বললেন যে আরও কতকগুলিন এই সম্প্রদায়ের গীতিকাব্য প্রণেতা আছেন। আরও কতকগুলিনের মধ্যে উল্লেখযোগ্য যাদের নাম আমরা এক বাক্যে নিতে পারি, জ্ঞানদাস, বলরাম দাস, ঠিক আছে, কবি, এই রকমই কিছু কিছু নাম আমরা নিতে পারি। তাদের মধ্যে জ্ঞানদাস এবং বলরাম দাস বাৎসল্য পর্যায়ের, জ্ঞানদাস হলেন রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। যাই হোক, হলো গীতিকাব্য প্রণীতা। তাহাদের মধ্যে অনূন্য 4-5 জন উৎকৃষ্ট কবি বলিয়া গণ্য হইতে পারেন। যাই হোক, বৈষ্ণব সাহিত্যের বা বৈষ্ণব পদসাহিত্যের যে ইতিহাস, চৈতন্যদেবের আবির্ভূত হওয়ার পর থেকেই তো বৈষ্ণব সাহিত্যের মধ্যে এক প্রকার বান ডেকেছিল, মানে বন্যা এসেছিল যেন, এবং তারপর থেকে প্রচুর কবির আবির্ভাব ঘটেছিল। দীনেশচন্দ্র সেন বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে সেই সময় যেখানে যত কবির মন মাথা চাড়া দিয়েছিল, সকলেই যেন এই ভাবের বাষ্পকে আকর্ষণ করে নিয়ে বর্ষাতে শুরু করেছিল। এইরকম একটা কথা তিনি বলেছেন। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে উৎকৃষ্ট কবির অভাব নেই। তাঁদের মধ্যে একজন সমালোচক যখন আলোচনা করবেন নিরপেক্ষভাবে, ধর্মীয় দৃষ্টিতে নয়, তখন বলছেন অনূন্য 4-5 জন উৎকৃষ্ট বলিয়া গণ্য। দেখো, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, বলরাম দাস, এরা তো সকলেই শ্রেষ্ঠ কবি, তাই না? ভারতচন্দ্রের রসমঞ্জরীকে এই শ্রেণীর কাব্য বলিত হয়। রসমঞ্জরী আমরা পড়লাম, এর আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপে দিয়েছি, কিংবা ভারতচন্দ্রের আলোচনা প্রসঙ্গে হয়তো বলেছিলাম যে ভারতচন্দ্র রসমঞ্জরী নামক একটা কাব্য রচনা করেছেন। সেখানে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের অনুসরণ করে কাব্যটা রচিত হয়েছে। তিনি রসমঞ্জরী সংস্কৃত ভাষায় রচিত একটা কাব্য, বাংলা ভাষায় রচিত কাব্য, সংস্কৃত আদর্শে। যাই হোক, রামপ্রসাদ সেন আর একজন প্রসিদ্ধ গীতিকবি। ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্য রচনার জন্য বিখ্যাত এবং ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যধারার শেষ শ্রেষ্ঠ কবি। আর রামপ্রসাদ সেন শাক্ত পদাবলী যার নামক যে পরবর্তীকালে অষ্টাদশ শতাব্দীর নতুন একটা ধারা শুরু হচ্ছে, সেই ধারার সর্বশ্রেষ্ঠ এবং প্রথম প্রচারক বলা যেতে পারে। তো তার কৃতিত্ব হলো এটাই যে তিনি নিজে হাতে তৈরি করেছেন এই ধারাটা, এবং এই ধারার প্রসিদ্ধ কবি তথা শ্রেষ্ঠ কবি তিনি। ঠিক আছে, আগমনী বিজয়া পর্যায়ের পদ তিনি রচনা করেছেন, ভক্তের আকুতি পর্যায়ের তিনি পদ রচনা করেছেন, বিশিষ্টতা দেখেছেন ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনাতেই। তৎপরে কতকগুলি কবিওয়ালার প্রাদুর্ভাব ঘটে। এবার কবিওয়ালার, আচ্ছা, তোর মধ্যে কাহারও গীতি অতি সুন্দর। আমি কবিওয়ালার ব্যাপারটা একটুখানি বলি। তোমরা পড়েছো ফার্স্ট সেমিস্টারে, সেই সময় সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে। কবিওয়ালা মানে হলো এরা পুরোপুরি প্রপার কবি নয় আসলে, মানে অসম্মান করছি না, কিন্তু ইতিহাসের খাতিরে যদি দেখা যায় তাহলে এটাকে বলতে হয় যে এরা প্রাচীন যে কবি তাঁদের অনুসরণে কাব্য রচনা করছেন এবং চটক মেশাচ্ছেন।
দেখো, অষ্টাদশ শতাব্দী হলো ভাঙনের সময়। অষ্টাদশ শতাব্দীর সময়কাল থেকে আমরা ভারতচন্দ্রকে দেখতে পাচ্ছি, রামপ্রসাদকে দেখতে পাচ্ছি, কমলাকান্তকে দেখতে পাচ্ছি, বা অন্যান্য আরও যে কবিরা আছেন তাদের রচনাতে আমরা দেখতে পাবো যে তাঁরা পদ রচনা করবার সময় অশ্লীলতাকে, একটু একটু শারীরিক গন্ধকে যেন বেশি প্রাধান্য দিচ্ছেন। তো যে ভাঙনটা এই সময়ই শুরু হয়ে গিয়েছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে, ঠিক আছে, সেই ভাঙনটা অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে এসে কী রূপ ধারণ করেছিল সেটা আন্দাজ করা যায়। কবিওয়ালা হলো এই সময়ের অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভ পর্যন্ত মোটামুটি 50-70 বছরের যে সময়কাল, এই সময় তাঁরা সাধারণ মানুষের চাহিদার জন্য চটক মেশাচ্ছেন কবিতায়, কবিতায় অশ্লীলতার বাহুল্য ঘটাচ্ছেন, কবিতার মধ্যে যেটা আধ্যাত্মিক সঙ্গীত ছিল, কৃষ্ণকথা, কালীকথা ইত্যাদির গান, সেগুলোর মধ্যে লৌকিকতার উপাদান বেশি ভরে দিয়ে সেগুলোকে তাঁরা ব্যবহার করছেন। তো এগুলো হলো কবিওয়ালাদের বৈশিষ্ট্য। তাদের কবিতায় ওজস্বিতা কমে গেল, চটক বেড়ে গেল। হ্যাঁ, তোমরা যদি কেউ কবি নামক উপন্যাসটা পড়ে থাকো তারাশঙ্করে, তাহলে সেখানে দেখতে পাবে এই যে কবিওয়ালাদের ঢং, যদিও সেটা টপ্পা ঠুংরি এই জাতীয়র মধ্যে পড়ছে, খেউর পর্যায়ের গান সেগুলো, কিন্তু কবিওয়ালাদের মধ্যেই তো এরাও পড়ে। যাই হোক, হলো রাম বসু, হরু ঠাকুর, নিতাই দাস, এরা উল্লেখযোগ্য কি বলবো কবিয়াল। রাম বসু, হরু ঠাকুর, নিতাই দাস, এরা উল্লেখযোগ্য কবিয়াল। তোমরা একটা প্রসেনজিতের একটা সিনেমা দেখেছো, বোমবাদা, প্রসেনজিতের একটা সিনেমা দেখেছো অ্যান্টনি ফিরিঙ্গি, সম্ভবত সিনেমাটার নাম এরকম, সরি জাতিস্বর সিনেমাটার নাম। তো সেখানে তিনি ভূমিকা নিয়েছেন, সেটা হলো অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গি কিন্তু আমাদের বঙ্গদেশের একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, যিনি কবিয়াল ছিলেন, জাতিতে ইংরেজ কিন্তু জন্মসূত্রে বাঙালি। তো কাজেই তিনি বাংলা ভালোই বলতে পারতেন। এই অ্যান্টনি ফিরিঙ্গি ছিলেন হরু ঠাকুরের শিষ্য, সরি হরু ঠাকুর না ভোলা ময়রা, যাই হোক হরু ঠাকুর কিংবা ভোলা ময়রার তিনি শিষ্য। আমার বক্তব্য হলো এটা যে কবিওয়ালাদের যে একটা ট্র্যাডিশন সে সময় চলছিল, সেটা শুধুমাত্র যে নিম্ন রুচির কবিতা প্রডিউস করছে, উপস্থাপন করছে, তা কিন্তু নয়। সেখানে তারা বেশ ভালো মাপের কবিতাও রচনা করছেন, ঠিক আছে। অ্যান্টনি ফিরিঙ্গির নাম এখানে নেই, কিন্তু অ্যান্টনি ফিরিঙ্গিও বেশ বড় মাপের কবিয়াল, ভোলা ময়রা বেশ বড় মাপের কবিয়াল, হরু ঠাকুর, নিতাই দাস, রাম বসু, এটা সকলেই বড় মাপের কবিয়াল। যাই হোক, এমন তো সুন্দর যে ভারতচন্দ্রের রচনার মধ্যে তত্তুল্য কিছু নাই। ভারতচন্দ্রের রচনা বলতে আমরা জানি যে বঙ্কিমচন্দ্রের একটুখানি বিরাগ ছিল ভারতচন্দ্রের লেখা শ্রেষ্ঠ কাব্য হিসাবে পরিচিত অন্নদামঙ্গল কাব্যটার প্রতি। কেন না, এই কাব্যটায় কামা শক্তি, এই কাব্যটায় একটু কি বলবো শারীর প্রেমের বর্ণনা বেশি থাকার কারণে তার প্রতি একটু বিরাগ যেন ছিলেন তিনি। তো যাই হোক, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র বলছেন যে ভারতচন্দ্রের রচনার থেকেও কোনো কোনো অংশে এইটা এই কবিয়ালেদের লেখা শ্রেষ্ঠ, কিন্তু কবিয়াল দিগের অধিকাংশ রচনা অশ্রদ্ধেয়, অষ্টাব্য, সন্দেহ নাই। অশ্রদ্ধেয়, অষ্টাব্য এই কারণে বললেন কারণ কবিওয়ালাদের একটা যেটা, এটা তো পেশা, তারা বিশুদ্ধ সাহিত্য সৃষ্টির দায় নিয়ে বসেননি, তারা মানুষের মনোরঞ্জন করবার জন্য চটক মেশাচ্ছেন। চটক মানে হলো, দেখো পুষ্টিকর খাবার খাওয়া একরকম ব্যাপার, আর বিকেলবেলায় ফুচকা খাওয়া বা ঝালমুড়ি খাওয়া আলাদা ব্যাপার। যে ঝালমুড়ি খাচ্ছে সে সেখানে শুকনো লঙ্কাও দেয়, সে সেখানে মানে যেটাতে আমার টেস্ট বাড়বে সেইটা সে দেয়। সে দেখে না যে তাতে কাস্টমারের শরীরের কি 12টা বাজবে না আদৌ ঠিক থাকবে। তার উদ্দেশ্য হলো আমার ঝালমুড়ি বিক্রি করা এবং লোক যাতে আকৃষ্ট হয়ে আসে, ঠিক আছে। কবিওয়ালাদের কাব্য রচনার মধ্যেও ছিল, বড় লোকেদের বাড়ির প্রাঙ্গণে তাঁরা বেশিরভাগ কবিওয়ালারাই আলোচনা করতেন, কবির লড়াই করতেন বা কবি গান বাঁধতেন। তো সেই মানুষদের, সেই জমিদারদের সস্তা বিনোদন দেওয়ার জন্য বা সেই মানুষদের বিনোদনের খোরাক জুগিয়ে দেওয়ার জন্য তারা ন্যায় অন্যায়, শ্রদ্ধেয় অশ্রদ্ধেয়, শ্লীল অশ্লীল সমস্ত কিছু শব্দ ব্যবহার করতেন বা এরকম কবিতা রচনা করছেন। সেই জন্য প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র তিনি তো প্রত্যক্ষদর্শী, আমরা এগুলো দেখিনি,
তো বঙ্কিম তো প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন যে অশ্রদ্ধেয় এবং অশ্রাব্য। অশ্রাব্য মানে তাহলে কি কেউ শুনছে না? শুনছে। ভদ্র মানুষ যারা 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 রুচির মুখ রক্ষা করে চলেন, বঙ্কিমচন্দ্রের মতো মানুষরা, তারা এটাকে অশ্রাব্য বলছেন। এটুকুই থাক। 15 মিনিট হয়ে গেল। শেয়ার করে দিও ভালো লাগলে, আর কমেন্ট করে জানিও। লাইকটা করো।